26-27 অর্থ বছরের রফতানির লক্ষ্যমাত্রা $58 বিলিয়ন। IMF এর নতুন ঋণে আশাবাদী সরকার। বিমা খাতে গ্রাহকদের দাবির পরিমাণ দাঁড়িয়েছে 7,000 কোটি টাকা। সুশাসন ফেরাতে কঠোর পদক্ষেপের ঘোষণা চেয়ারম্যানের। এবং আগস্টের দ্বিতীয় সপ্তাহে জারি হতে পারে পে স্কেলের গেজেট, কার্যকর 1 জুলাই থেকেই। মার্কেন্টাইল ব্যাংক PLC বিজনেস 24-এর সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি শাকিল আহমদ। ফ্রি ট্রেড জোনে আমদানি বাণিজ্য পরিচালনার জন্য নতুন ফ্রেমওয়ার্ক জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার জারি করা এই নির্দেশনায় এডি ব্যাংক ও অফশোর ব্যাংকিং ইউনিট বিদ্যমান বৈদেশিক মুদ্রা বিধিমালা অনুযায়ী লেনদেন পরিচালনা করবে। কনসাইনমেন্ট ভিত্তিক আমদানির সুযোগ রাখা হয়েছে, যেখানে পণ্য বিক্রি বা উৎপাদনে ব্যবহারের আগ পর্যন্ত মালিকানা বিদেশি সরবরাহকারীদের কাছেই থাকবে। এফটিজেড থেকে দেশের অভ্যন্তরে পণ্য বিক্রি আমদানি হিসেবে গণ্য হবে এবং সব লেনদেন অবাধে রূপান্তরযোগ্য বৈদেশিক মুদ্রায় সম্পন্ন করতে হবে। কনসাইনমেন্ট পণ্য 48 থেকে 60 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে, আর বিলম্ব মূল্য পরিশোধ ভিত্তিক আমদানির মেয়াদ সর্বোচ্চ 270 দিন নির্ধারণ করা হয়েছে। সদ্য সমাপ্ত 2025-26 অর্থ বছরের লক্ষ্যমাত্রা থেকে 1% মতো কম হয়েছে প্রকৃত রফতানি। এমন বাস্তবতার মধ্যেই চলতি 26-27 অর্থ বছরে নতুন লক্ষ্য ধরা হয়েছে $58 বিলিয়ন বা $5,800 কোটি রফতানি, যা গত অর্থ বছরের প্রকৃত রফতানি আয়ের চেয়ে প্রায় 21% বেশি। গত অর্থ বছরে রফতানি হয় $4,800 কোটি পণ্য। অন্যান্য বছরের মতো এবারও প্রধান রফতানি পণ্য তৈরি পোশাক রফতানি থেকে বড় আয়ের প্রত্যাশা করা হচ্ছে। রফতানি উন্নয়ন ব্যুরো EPB এরই মধ্যে বিভিন্ন খাতের উদ্যোক্তা ও বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে রফতানি লক্ষ্যমাত্রার খসড়া তৈরি করেছে। আগামী সপ্তাহে বাণিজ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে রফতানির লক্ষ্যমাত্রা ঘোষণা করবেন। নতুন কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক দাতা সংস্থা IMF এর কাছে $450 কোটি ঋণ আবেদন নতুন সরকারের, যা পর্যালোচনায় ঢাকা সফরে সংস্থার প্রতিনিধি দল। বিভিন্ন দপ্তরের সাথে বৈঠকে উঠে আসছে আগের ঋণের সংস্কার পদক্ষেপ আর নতুন সরকারের প্রতিশ্রুতির বিষয়টি। অর্থনৈতিক সংকট সামাল দিতে 2023 সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সাথে $470 কোটি ঋণ চুক্তি করে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের সময় যা বেড়ে দাঁড়ায় $550 কোটিতে। তবে $186 কোটি বাকি থাকতেই বাতিল হয়ে যায় চুক্তিটি। নতুন রাজনৈতিক সরকারের আমলে নতুন উদ্যোগ হিসেবে চাওয়া হয় 3 বছর মেয়াদে $450 কোটি নতুন তহবিল, যার সম্ভাব্যতা যাচাইয়ে 5 দিনের সফরে ঢাকায় আসে IMF এর 12 সদস্যের প্রতিনিধি দল। দফায় দফায় বৈঠক করে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, NBR সহ সরকারের একাধিক দপ্তরের প্রতিনিধিদের সাথে। এখন আমাদের ঋণ দরকার, আমরা সংস্কার বাস্তবায়ন করতে চাই, কিন্তু সেগুলো বাস্তবায়ন করতে গেলে প্রাতিষ্ঠানিক যেসব উদ্যম নিতে হবে, এটার জন্য টাকা দরকার এবং সেইটা এই ঋণের মাধ্যমে সেটার একটা অংশ আমাদের আসবে। এসব বৈঠকে উঠে আসে আগের ঋণের চুক্তির শর্তের বাস্তবায়ন চিত্র। জানতে চাওয়া হয় নতুন পরিকল্পনা, যার মধ্যে আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করা, বাড়তি রাজস্ব আয়ের কৌশল, NBRকে 2 বিভাগে ভাগের বাস্তবায়ন প্রক্রিয়ার মতো বিষয়। চলমান অর্থনীতিকে সংকটজনক উল্লেখ করে আপত্তি তোলা হয় নতুন পে স্কেল বাস্তবায়নের পদক্ষেপে। যদি ওরা শর্ত দেয়, এই মানে ট্যাক্স টু GDP রেশিও নিয়ে শর্ত দেয়, কিন্তু কোনো শর্ত তো আমরা মানছি না। IMF এর সাথে নেগোশিয়েট করে যে কোনোভাবে হোক এই লোনটা নেওয়া উচিত, কারণ এই লোনগুলোর ইন্টারেস্ট রেট কম এবং এখানে আমরা গ্রেস পিরিয়ড পাবো। তবে সংস্কারের বেশ কিছু বিষয়ে সংস্থার ইতিবাচক সাড়া পাওয়া যায়, আর প্রতিনিধি দলের কাছে তুলে ধরা হয় পে স্কেল, ভর্তুকির মতো বিষয়ে রাজনৈতিক প্রেক্ষাপট। বলা হয় জনস্বার্থেই এমন পদক্ষেপ নিচ্ছে সরকার। ভিত্তিটা পরিষ্কার করছি আমরা, আমি যেগুলো বললাম এইসব ভিত্তির উপরে তারা রাজি হয়েছে এবং দে আর হ্যাপি অ্যাবাউট পারফরমেন্স যেগুলো হচ্ছে এই পর্যন্ত। সফর শেষে IMF এর সদর দপ্তরে পর্যবেক্ষণ প্রতিবেদন দেবে সফররত দলটি, যা পর্যালোচনা করা হবে সংস্থার পরবর্তী বোর্ড সভায়। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। অনিয়ম, দুর্নীতি আর অব্যবস্থাপনায় গ্রাহকদের বকেয়া বিমা দাবির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 7,000 কোটি টাকায়,
যেখানে 4.5 কোটি টাকা বকেয়া নিয়ে ভঙ্গুর অবস্থায় 6 প্রতিষ্ঠান। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় এমন তথ্য। বিমা খাতে স্কিম পূর্ণ হওয়ার পরও দাবির টাকা না পাওয়া আর গ্রাহকদের হয়রানির নানা অভিযোগ বেশ পুরনো, যেখানে রয়েছে দুর্বল তদারকির ঘটনাও। আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ খাত হলেও দীর্ঘদিনের অনিয়ম অব্যবস্থাপনার চিত্রে বেশ হতাশ বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান। বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। কিছু কিছু কোম্পানিজের জন্য যে বিশাল অনাস্থা ক্রিয়েট হয়েছে এই সেক্টরে, যে দাবি নিষ্পত্তি না করার কারণে গ্রাহকদের যে অনাস্থা তৈরি হয়েছে, এইটা খুবই সাংঘাতিক রকম। এবং এটা যদি আমরা কোনোভাবে ফিরায় না আনতে পারি, তাহলে আমাদের ইন্স্যুরেন্স সেক্টরটা, আমাদের ইন্স্যুরেন্স পেনিট্রেশন কমতে থাকবে। বলা হয়, দেশে বর্তমানে বিমা কার্যক্রম পরিচালনা করছে নিবন্ধিত 82টি প্রতিষ্ঠান, যাদের কাছে গ্রাহকদের বকেয়া দাবির পরিমাণ প্রায় 7,000 কোটি টাকা। এর মধ্যে 4.5 কোটি টাকা বকেয়া নিয়ে সবচেয়ে খারাপ অবস্থায় 7 প্রতিষ্ঠান। এমন বাস্তবতায় চেয়ারম্যান জানান, কোম্পানির সম্পদ বিক্রি করে হলেও পরিশোধ করা হবে দাবির অর্থ। ওই 4,500টা হচ্ছে আমার টার্গেট এখন। হ্যাঁ, তো সেখানে 7টা কোম্পানি আছে এবং সে সেগুলাকে নিয়ে এখন করছে মিউচুয়ালি এগ্রি করে তাদের যে সমস্ত ইনভেস্টমেন্টগুলো রাখা আছে এবং দ্যাট ইজ সাপোজ টু গো টু ক্লেমস, সেগুলোকে আমরা তরলীকরণ করতে বলছি। কারণ এগুলো তো ইভেন্চুয়ালি ক্লেমসের যাওয়ার জন্যই লাইফ ফান্ডে রাখা, কারো তো কম আছে, কারো বেশি আছে। সংস্থাটির নতুন পরিকল্পনা তুলে ধরে বলা হয়, আগামী 1 মাসের মধ্যেই শুরু হবে বিমা খাতে সুশাসন নিশ্চিতের পদক্ষেপ। সেগুলা লিকুইডেট করা যায়, সেটা একটা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। মন্ত্রিসভার অনুমোদনের পর আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে জারি হতে পারে গেজেট। যদিও নতুন বেতন কাঠামো কার্যকর ধরা হবে চলতি বছরের 1 জুলাই থেকেই। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। জাতীয় বেতন কমিশন 2025-এর সুপারিশ প্রণয়ন কমিটির সর্বশেষ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নতুন পে স্কেল বাস্তবায়নের ধাপ নির্ধারণ করবে মন্ত্রিসভা। সংশ্লিষ্টরা বলছেন, সচিব কমিটি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কারিগরি বিষয়গুলো পর্যালোচনা করবে। এরপর চলতি মাসের শেষ সপ্তাহ কিংবা আগস্টের প্রথম সপ্তাহে বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। সেখানে বাস্তবায়নের ধাপসহ নেওয়া হবে গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রস্তাবটি আইনি ভেটিংয়ের জন্য যাবে আইন মন্ত্রণালয়ে। পরে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে গ্যাজেট জারি করা হবে। তবে বাস্তবায়ন প্রক্রিয়া যেভাবেই হোক, নতুন পে স্কেল কার্যকর হবে 1 জুলাই থেকেই। পরিচালন ব্যয় কমানো, এই কথাটা কিন্তু পুরোপুরি যুক্তি না। যুক্তি হচ্ছে এই যে আমি যা ব্যয় করছি সেটার থেকে যেন আমি রিটার্নটা পাই। রিটার্ন পাইলেই আমার পরিচালন ব্যয় করতে অসুবিধা নেই। অর্থ বিভাগ বলছে, শুরুতে 3 ধাপে এবং পরে 2 ধাপে পে স্কেল বাস্তবায়নের প্রস্তাব ছিল। তবে শেষ পর্যন্ত এ বিষয়ে কোনো সুপারিশ না দিয়ে সিদ্ধান্তের দায়িত্ব মন্ত্রিসভার ওপরেই ছেড়ে দেওয়া হয়। নতুন বেতন কাঠামোয় শুধু মূল বেতন নয়, বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াত ভাতাসহ বিভিন্ন সুবিধা পুনর্বিন্যাসের প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্ট খসড়া বিধি ও এসআরও প্রস্তুতের কাজ শুরু করেছে অর্থ বিভাগ। সবচেয়ে সমস্যা হইল নিম্ন গ্রেড আর উচ্চতর স্কেলের ব্যবধানটা। যদি উচ্চতর গ্রেডগুলিতে বেতনের হারটা কম রাখে, বৃদ্ধির হারটা, আর নিম্ন গ্রেডের এদের যদি বৃদ্ধির হারটা বেশি হয়, তাহলে ব্যবধানটা কমে আসবে। বর্তমানে প্রায় 14 লাখ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় প্রায় 1,31,000 কোটি টাকা। নতুন বেতন কাঠামো কার্যকর করতে অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকার প্রয়োজন হতে পারে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। সাম্প্রতিক জলজোটে চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে ডুবেছে পণ্য ভর্তি বহু কন্টেইনার। শেডে নষ্ট হয়েছে বিপুল খোলা পণ্য। প্রাকৃতিক দুর্যোগ অজুহাতে এই ক্ষতির দায় নিতে নারাজ কর্তৃপক্ষ। আর ব্যবসায়ীরা বলছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে তার মীমাংসা হওয়া উচিত। সাম্প্রতিক সপ্তাহখানেকের অতিবৃষ্টিতে পানি জমে চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে। এতে ডুবে যায় কন্টেইনার। শেডে পানি ঢুকে নষ্ট হয় এলসিএল বা খোলা পণ্য। মূলত পানি নিষ্কাশন ঠিকমতো না হওয়া এবং জোয়ারের কারণে জলজট হয় জেনারেল কার্গো বার্থ জিসিবি এলাকায়।
তবে কত কন্টেইনার এবং খোলা পণ্য নষ্ট হয়েছে হয়নি তা নিরূপণ। যদিও এই ক্ষতির দায় নেবে না বলে ইতিমধ্যে বিজ্ঞপ্তিও জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। ব্যবহারকারীরা বলছেন ইয়ার্ড এবং শেড নিচু আর জরাজীর্ণ থাকায় পানি জমেছে, যার দায় বন্দরের, কিন্তু ক্ষয়ক্ষতি বহন করতে হয় ব্যবসায়ীদের। ভবিষ্যতে এই ক্ষেত্রে ভারসাম্য রক্ষা হওয়া উচিত। প্রিপারেশন নিলে বন্দর নিতেই পারতো। ইয়ার্ডগুলোও আসলে নতুন যেগুলি হয়েছে হয়তো একটু উঁচু করছে, কিন্তু এই পুরানাগুলোও উঁচু করতে পারতো। তো অ্যাক্ট অফ গড বলেই ছেড়ে দিলে যে দায় সারা হয়ে যাবে, নট দ্যাট। সেখান থেকে আপনি যেটা বলছেন কেন অভিযোগ করি না, দেখেন আমি একটা মাল সার্ভে করতে গেলেও সেখানেও আমাকে নানান ফর্মালিটিস করতে হয়, আমাকে আন্ডারটেকিং দিতে হয়, আমি বন্দরকে দায়ী করব না। তো বন্দরই যদি দায়ী না হবে তা আমি কেন অযথা ওই যে 2-3 দিন আমি ঘুরলাম বা সার্ভে করলাম, আমি ইনভেন্টরি করলাম, ওটার জন্য তো আমার ড্যামারেজও কেউ মাফ করবে না, না শিপিং এজেন্ট না পোর্ট। তো হয়রানি আসলে ওখানে থেকেই যাচ্ছে। তো নিরপেক্ষ কাউকে দিয়ে একটা তদন্ত করা উচিত এবং এই তদন্ত কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে এবং এটার ভবিষ্যৎ কি করণীয় আছে সেগুলো যদি নিরূপণ করা যায়, সেই জায়গাগুলো যদি রিপেয়ার করতে পারে, ভবিষ্যতে আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো হতে পারে আরও, কারণ প্রাকৃতিক দুর্যোগ যে কোনো সময় হতে পারে, তো সেগুলো আমরা মোকাবেলা করতে পারবো। চট্টগ্রাম বন্দরের জিসিবি নির্মিত হয় 1954 সালে। 79 সালে যার জেটিগুলো পুনর্নির্মাণ হয়, যা আবারও হয়ে পড়েছে পুরনো। বন্দরে যে 11টি শেড রয়েছে তার 9টিই জিসিবিতে, এগুলোর 4টি মেরামতযোগ্য। কর্মকর্তারা বলছেন সহসা এগুলোর কাজ শুরু হবে, তবে ক্ষতির দায় না নেয়ার ব্যাপারে এখনও অনড় কর্তৃপক্ষ। আমাদের যে ইয়ার্ড বা শেডগুলো আছে সেগুলো আমাদের চেয়ারম্যান মহোদয় ভিজিট করেছেন, সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন, যেমন যেখানে আমাদের শেডগুলোতে টিনের চালগুলো পুরনো হয়ে গেছে সেগুলো পরিবর্তন, অথবা যেখানে আমাদের ইয়ার্ডের যে উচ্চতা সেটা আরও বেশি অধিকতর উঁচু করা প্রয়োজন, সেই জায়গাগুলোতে উঁচু করে যাতে আমাদের বর্তমান এই পরিস্থিতিগুলোকে সামাল দেওয়া যায়। বন্দরে যে কোনো নষ্ট পণ্যের যৌক্তিক ক্ষতি ও সমতার ভিত্তিতে দায় নিরূপণ হওয়া উচিত, মত ব্যবহারকারীদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।